চল স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে আমি কি করেছিলাম হচ্ছে বেসিক্যালি ডিফারেন্ট অর্ডার অফ রিয়াকশন, অর্ডার, মলিকুলারিটি, এই সম্পর্কে আমার তো ধারণা আছে, ক্রম, আণবিকতা। এইবারে আমার তো সিলেবাসে আছে হচ্ছে মেনলি জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো জিরো অর্ডার রিয়াকশন আর ফার্স্ট অর্ডার রিয়াকশন আমি তুই ডিটেলসে দেখবো। তোর অঙ্কের মধ্যে তুই অলরেডি পড়েছিস, ডিফারেন্সিয়েশন পড়েছিস, আর ইন্টিগ্রেশনও তুই অঙ্কের মধ্যে অলরেডি করেছিস। তো যাই হোক, আমি তুই যখন করবো হচ্ছে স্মল গ্যাপে, তার মানে হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস রেট, যেটা আমি তুই অলরেডি আগের দিন দেখেছি। এবার ইনস্ট্যান্টেনিয়াস রেটকে কাজে লাগিয়ে আমি তুই বার করবো হচ্ছে, চল দেখা যাক কি। তাহলে খাতায় হেডিং দে, লেখ জিরো অর্ডার রিয়াকশন। জিরো অর্ডার রিয়াকশন এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, অঙ্ক কিন্তু মেনলি এখান থেকেই আসে, অঙ্ক মেনলি এখান থেকেই আসবে। জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডার যেখানে যা করবে এখন জিরো অর্ডার রিয়াকশন, হেডিং দিয়েছিস জিরো অর্ডার রিয়াকশন। আচ্ছা দেখ, লেখ ধরা যাক একটি শূন্যক্রম বিক্রিয়া, ধরা যাক একটি শূন্যক্রম বিক্রিয়া, ধরা যাক একটি শূন্যক্রম বিক্রিয়া। আচ্ছা কীরকম বিক্রিয়া, ধর আমি তোকে বলে দিলাম, এদিকে তাকা, ধর বললাম হচ্ছে বিক্রিয়াটা এরকম, এ থেকে আমার প্রোডাক্ট ফর্ম হয়েছে। এখন এটা জিরো অর্ডার রিয়াকশন, ধর এটা জিরো অর্ডার রিয়াকশন। আমাদের সিলেবাসে এদিকে তাকা ভালো করে, ধর আমাকে বলে দিয়েছি হচ্ছে আমি ধরলাম এটা এ থেকে পি। যদি আমার ধর রিয়াকশনটা এরকম হতো বি প্লাস এ থেকে পি, এটাও আমার জিরো অর্ডার হতে পারতো, এটাও আমার জিরো অর্ডার হতে পারতো। কেন? কারণ দেখ এখানে আমি যদি বলতাম এটা জিরো অর্ডার, তার মানে আর ইকোয়াস টু কী হতো, কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো ইন্টু বি টু দি পাওয়ার জিরো, তাই তো হতো জিরো অর্ডার বিক্রিয়া। আমার তো সিলেবাসে এরকম দুখানা স্টার্টিং মেটেরিয়াল নিয়ে নেই, আমার তো সিলেবাসে আছে কি একখানা মাত্র স্টার্টিং মেটেরিয়াল নিয়েই আছে, বুঝতে পারলি? ঠিক আছে, তার মানে কি প্রোডাক্ট কেন একটা ফর্ম হবে, আলাদা হতেই পারে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি ধরলাম, চল আমি ধরেছি একখানা স্টার্টিং মেটেরিয়াল থেকে আমার স্টার্ট হচ্ছে, তার মানে লিখেছিস ধরি একটু শূন্যক্রম বিক্রিয়া লেখ। সুতরাং হার সমীকরণ কী হবে, এই ডেরিভেশন কিন্তু উচ্চ মাধ্যমিকে এসেছে। সুতরাং হার সমীকরণ কী হবে, আর ইকুয়ালস টু কে। এবারে লাস্ট ক্লাসে চল একসাথে করতে যাবো। ওর লাস্ট ক্লাসে আমি তুই করেছিলাম মনে আছে, আরটাকে যদি আমি এর টার্মে বলি তাহলে কী হবে বলতো, হারটাকে যদি আমি এর টার্মে বলি তাহলে কী হবে, মাইনাস ডিএডিটি। আগের ক্লাসের শুরুতে করা আছে মাইনাস ডিএডিটি, এর আগে আছে 1, তাহলে 1/1 আমি আর লিখবো না, তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস ডিএডিটি ইকুয়ালস টু কে। হ্যাঁ ভাই পারি, মাইনাস ডিএডিটি ইকুয়ালস টু কে। আর এর জায়গায় আমি জাস্ট বসিয়ে দিলাম হচ্ছে মাইনাস ডিএডিটি। কীভাবে করলাম আগের ক্লাসে শিখেছিলাম। তাহলে আর ইকুয়ালস টু কে, এটা আগের ক্লাসেও শিখেছি। হার সমীকরণ শূন্য অর্ডার বলেছে মানে কি, এ টু দি পাওয়ার জিরো আছে, এ টু দি পাওয়ার জিরো তো আমি লিখবো না, কারণ মাথায় জিরো আমি তুই লিখি না। ঠিক আছে, তাহলে আর ইকুয়ালস টু কে, তার মানে মাইনাস ডিএডিটি ইকুয়ালস টু কে। এটাকে বক্স করে লেখ, ইংলিশে বলছি, এই বক্স করে এই ইকুয়েশনটাকে বক্স করে লেখ। এইটাকে কি বলে, এই ভার্সনটাকে বলেছে লেখ ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার রিয়াকশন। ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার রিয়াকশন, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার রিয়াকশন, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার রিয়াকশন, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার রিয়াকশন। ঠিক আছে, তার মানে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন মানে কি বলতো, অন্তর্কলিত হার সমীকরণ। বাংলাটা কি, অন্তর্কলিত হার সমীকরণ। তাহলে জিরো অর্ডার রিয়াকশনের অন্তর্কলিত হার সমীকরণটা মার্ক করে রাখলি, মাইনাস ডিএডিটি ইকুয়ালস টু কে। উচ্চ মাধ্যমিকে তো কিন্তু এমসিকিউ এর মধ্যে কোশ্চেন দিতে পারে, মাইনাস ডিএডিটি ইকুয়ালস টু কে। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে আমি কি অন্তর্কলিত হার সমীকরণ। সমাকলন এখনো করি, ইন্টিগ্রেশন করিনি। আচ্ছা এইবারে দেখ, আমি যদি এটা, তার মানে আমি কি করছি বলতো, আমি তো স্মল গ্যাপে করছি। আমি যদি বড় গ্যাপে করতে চাই তাহলে আমি কি করবো, এটাকে ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করে দেবো। এক্স্যাক্টলি, তাহলে ইন্টিগ্রেশন করতে হলে চল কী করতে হবে, আমি সাইডটাকে চেঞ্জ করি। অর মাইনাস ডিএ ইকুয়ালস টু আমার কি হয়ে যাবে, কে ইন্টু ডিটি। লিখেছি এটা, তারপর লেখ উভয় দিকে সমাকলন করে পাই। এটা লেখার পরে লিখবি উভয় দিকে সমাকলন করে পাই, উভয় দিকে সমাকলন করে পাই উভয় দিকে সমাকলন করে পাই হ্যাঁ, সমাকলন মানে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আবার লেখ, মাইনাস ডি ইকুয়ালস টু কে ডিটি। তোকে করতে হবে, ডেরিভেশন কিন্তু উচ্চ মাধ্যমিক আছে 3 নম্বরের। এটাকে আবার লেখ, মাইনাস ডি ইকুয়ালস টু কে ডিটি। আমি আর লিখছি না। আচ্ছা এইবারে দেখ, মাইনাস ডি ইকুয়ালস টু কে ডিটি লিখেছিস, এইবারে বোথ সাইড আমি ইন্টিগ্রেশন করবো, তাই তো? তাহলে এই সাইড আমি ইন্টিগ্রেশন আনলাম। আচ্ছা কনস্ট্যান্টটা তো ইন্টিগ্রেশন হয় না, তাহলে কনস্ট্যান্ট আমার চলে গেলো বাইরে। দেখ এরকম হলো কে ইন্টিগ্রেশন ডিটি। আচ্ছা এইবারে আমি এটা লিমিট নেবো, লিমিট নিয়ে করেছি, ইন্টিগ্রেশন বাই লিমিট হয়ে গেছে করা, আপার লিমিট লোয়ার লিমিট। আচ্ছা এনিওয়েজ তোর অঙ্কে আছে, অঙ্কে করবি। আচ্ছা দেখ আমি কি করছি এবার, আমি ইন্টিগ্রেশন বাই লিমিট মানে কি, আমি একটা রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করবো, তাই তো? তাহলে রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করলে আমি কী পাবো, ওই পুরো ভ্যালুটা পেয়ে যাই। এটাই ম্যাথসে আছে, রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করলে আমি পুরো ভ্যালুটা পেয়ে যাবো। তার মানে আমি চল করি, লেখ হোয়েন, মানে লিখতে হবে না, এইখানে লেখ টি ইকুয়ালস টু জিরো। তার মানে কি, যখন সময় শূন্য, টি ইকুয়ালস টু জিরো, তখন আমি কনসেন্ট্রেশনকে কী ধরতাম বলতো, কিছু ধরতাম।
তাহলে আমার কনসেন্ট্রেশন কী হবে? তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন প্রারম্ভিক গাঢ়ত্ব, যখন সময় শূন্য মানে রিয়াকশন শুরুই হয়নি তখন তো আমার গাঢ়ত্ব ম্যাক্সিমাম আছে এর গাঢ়ত্ব, সেটাকে আমি কী ধরলাম এ ব্র্যাকেটে জিরো, A0 মানে কি বলতো প্রারম্ভিক গাঢ়ত্ব, বোঝা গেল? আর এগুলো সব আমার এর রেসপেক্টে হচ্ছে জন্মে এর প্রারম্ভিক গাঢ়ত্ব, বোঝা গেছে? আচ্ছা t=0 থেকে স্টার্ট করে আমি কত অবধি যাবো? t=t মানে একটা টাইম অবধি যাবো, t=t, তখন আমার গাঢ়ত্ব কত ধরলাম? আমি ধরলাম হচ্ছে AT, তার মানে A0 মানে কি প্রারম্ভিক গাঢ়ত্ব আর AT মানে কি টি সময় পরে গাঢ়ত্ব, ঠিক আছে? লিখে রাখ A0 মানে প্রারম্ভিক গাঢ়ত্ব আর AT মানে টি সময় পরে গাঢ়ত্ব। A0 মানে প্রারম্ভিক গাঢ়ত্ব আর AT মানে হচ্ছে টি সময় পরে গাঢ়ত্ব। ম্যাথসে দেখবি ইন্টিগ্রেশন করিস, এরকমই করিস না, ইন্টিগ্রেশন ডিএক্স, এক্স এর জায়গায় ভ্যালু বসাবি 2 থেকে 3 হলো, ইন্টিগ্রেশন করার পর এক্স এর জায়গায় ওই ভ্যালুটা বসে আমি করি। আমি সিমিলারলি এখানে কনসেন্ট্রেশনের রেসপেক্টে করছি এদিকটা, আর ওদিকে টাইমের রেসপেক্টে গেল। এত দুই হচ্ছে সবার? তাহলে চলো এবার ইন্টিগ্রেশনটা করি পরের লাইনে। তাহলে বল মাইনাস ডি এর ইন্টিগ্রেশন কী হবে? ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হয়? ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, তাই তো? এখানে সি তো হবে কারণ দুদিকে ইন্টিগ্রেশন করছি, তাহলে তো কনস্ট্যান্ট কেটে যাবে সোজা কথা। আর লিমিটেড যদি যখন করি তখন আর কেউ কনস্ট্যান্টটা আনে না, তাই না? আচ্ছা তাহলে ডি এর ইন্টিগ্রেশন কী হবে? এ, তাহলে করলাম এ, আচ্ছা এ, আচ্ছা এর ভ্যালুটা কত হবে? লোয়ার লিমিট আগে লিখি তারপরে বসাবো, ঠিকই বলেছি, এটি মাইনাস A0 হবে। লোয়ার লিমিট হচ্ছে কত? A0, আপার লিমিট হচ্ছে আমার এটি, আর এ হচ্ছে আবার কি ইন্টিগ্রেশন করে এসছে, এইভাবেই তো লিখিস, এইভাবে লিখে নিচে লোয়ার লিমিট তারপরে লিখিস, ঠিক আছে? চল ওদিকে আমি আনি, আগে একটা মাইনাস আছে কিন্তু মাইনাসটা আছে আগে, ইকুয়ালস টু কী হবে? কে ইন্টু টি, ডিটির ইন্টিগ্রেশন করলে আমার টি হবে, আর লোয়ার লিমিট হচ্ছে কত আছে? t=0, আপার লিমিট আছে হচ্ছে, এটা কিন্তু আমাকে করে করে দেখাতে হবে, ঠিক আছে? কে t=0 থেকে t=t, এত অবধি হয়েছে? আচ্ছা অর, চল অর এবারে বসাই, মাইনাসটা আমার বাইরে থাকলো, ইন্টিগ্রেশন করলে কী হবে? এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে হবে কি এটি মাইনাস A0, তাহলে বসাই এটি মাইনাস A0, এটি মাইনাস A0 ইকুয়ালস টু ওইদিকে কী হবে? কে ইন্টু আপার লিমিট হচ্ছে কত? টি, লোয়ার লিমিট কত? 0, তাহলে t-0, তাই তো? t-0, বোঝা গেছে এত অবধি? হ্যাঁ বোঝা গেছে। অর আমি মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে আমার কী হয়ে গেল বলতো? এটা হয়ে গেল A0 মাইনাস এটি, হচ্ছে তো? A0 মাইনাস এটি ইকুয়ালস টু আমার কী হলো বলতো? কেটি। এই যে সমীকরণটা পেলাম মারাত্মক ইম্পর্টেন্ট, এটা কিন্তু ডাইরেক্ট অঙ্ক আসে, মুখস্থ করে ফেলতে হবে একদম এই সমীকরণটা, A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, হয়ে গেছে এটা লেখা? A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, লিখেছি? A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, এটা তো মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা সবার বক্স করা হয়ে গেছে, এটা A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, লেখ এটার পাশে ব্র্যাকেটে লিখে রাখ, এটাকেই বলে হচ্ছে লেখ, ইংলিশটা বলছি বাংলাটা তারপরে বলছি, ইংলিশটা লেখ, লেখ ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, ইংলিশটা লেখ তারপরে বাংলাটা লিখবি, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন। তার মানে হচ্ছে সোজা কথা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন, তার মানে কি? বাংলাটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, লিখে রাখ, শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, সমাকলিত হার সমীকরণ, ঠিক আছে? ডেরিভেশন দেবে উচ্চ মাধ্যমিকে আসে, এবং কিন্তু আসে কিন্তু এটা তো কি বলবে? 3 নম্বরের কোশ্চেন বলবে শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো। তার মানে আমি কোথা থেকে স্টার্ট করবো? যেভাবে স্টার্ট করলাম এভাবে করবো, বুঝতে পেরেছিস তো? ধরি একটি শূন্যক্রম বিক্রিয়া এ থেকে পি, তারপরে যেভাবে করলাম এটা ওকে করতে হবে কিন্তু, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে দেখ আমার, ক্লিয়ার সবার? আচ্ছা দেখ এবার এদিকে তাকা, এই যে আমি ইকুয়েশনটা পেলাম এটা মুখস্থ করে রাখতে হবে কারণ এখান থেকে অঙ্ক আসবে। A0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, তুই বল A0 মাইনাস এটি, এই পুরো টার্মটা পজিটিভ না নেগেটিভ? A0 মাইনাস এটি, A0 এর ভ্যালু বেশি না এটির ভ্যালু বেশি? এটি মানে কি? এটি মানে কি? A0 এর ভ্যালু বেশি, A0 মানে প্রারম্ভিক গাঢ়ত্ব, আর এটি মানে কি? টি সময় পরে গাঢ়ত্ব। টাইমের সাথে সাথে আমার এর গাঢ়ত্ব কমছে, তার মানে আমার এটির ভ্যালু কম, A0 ভ্যালু বেশি, তার মানে A0 মাইনাস এটি হচ্ছে আমার পজিটিভ। A0 মাইনাস এটি যদি পজিটিভ হয় তাহলে কেটিও আমার পজিটিভ হবে। আচ্ছা টাইমের ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ? অবভিয়াসলি টাইম তো পজিটিভই হবে, তো টাইম যদি পজিটিভ হবে কেও হবে হচ্ছে পজিটিভ, তার মানে কি বলতো যে কোনো রিয়াকশনের আমার রেট কনস্ট্যান্ট হয় হচ্ছে আমার পজিটিভ, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? বোঝা গেছে? চল তাহলে এই এখান থেকে অঙ্ক কী হয় পরে করবো, ইকুয়েশন আমি তুই মনে রাখছি, A0 হচ্ছে ইনিশিয়াল গাঢ়ত্ব, এটি হচ্ছে টি সময় পরে গাঢ়ত্ব, কে আমার কি হার ধ্রুবক, কে হচ্ছে আমার হার ধ্রুবক, আর টি হচ্ছে আমার সময়। এবার খাতায় হেডিং দিয়ে লেখ অর্ধজীবনকাল, অর্ধজীবনকাল সব আমার শূন্যক্রম বিক্রিয়ার মধ্যে এখন চলছে, অর্ধজীবনকাল, ব্র্যাকেটে লিখবি হাফ লাইফ, ইংলিশটা লিখে রাখবি
অর্ধজীবনকাল ব্র্যাকেট হচ্ছে হাফ লাইফ, অর্ধজীবনকাল ব্র্যাকেট হচ্ছে হাফ লাইফ, অর্ধজীবনকাল ব্র্যাকেট হচ্ছে হাফ লাইফ। আচ্ছা অর্ধজীবনকাল মানে কি? হাফ লাইফ মানে হচ্ছে, মানেটা আগে শোন তারপরে খাতায় লিখে রাখবি নিজের ভাষায়। হাফ লাইফ মানে হচ্ছে যে সময় ইনিশিয়াল গাঢ়ত্বের হাফ আমার রিয়াকশান করে, যে সময় ইনিশিয়াল গাঢ়ত্বের হাফ আমার রিয়াকশান করে। তাহলে বলতো ইনিশিয়াল গাঢ়ত্বের হাফ আমার রিয়াকশান করেছে, তাহলে পড়ে থাকবে কতটা? পড়ে থাকবে কতটা? হাফই পড়ে থাকবে, হাফ রিয়াকশান করেছে হাফ পড়ে থাকবে। তাহলে ইনিশিয়াল গাঢ়ত্ব আমি কত নিয়েছিলাম? A0, তাহলে রিয়াকশান করেছে কতটা বলতো? এক্স্যাক্টলি A0/2, পড়ে থাকবে কতটা? A0/2। তার মানে যখন আমার টি হয় হচ্ছে হাফ লাইফ, তখন এটির ভ্যালু কত হবে? এটি মানে কি? টি সময় পরে। যখন আমার টি আবার হাফ লাইফ হয় তখন এটির ভ্যালু কত হবে? A0/2। ঠিক আছে, তার মানে অর্ধজীবনকাল যেখানে লিখেছিস তার পাশে লিখে রাখ ব্র্যাকেটের মধ্যে, এটাকে ডিনোট করে কিভাবে? টি নিচে হাফ দিয়ে, টি নিচে হাফ দিয়ে ডিনোট করে হচ্ছে অর্ধজীবনকাল। ক্লিয়ার? অর্ধজীবনকাল মানে কি? তার মানে যে সময় আমার ইনিশিয়াল গাঢ়ত্বের হাফ রিয়াকশন করবে, এটা নিজের ভাষায় লিখে রাখ। অর্ধজীবনকাল মানে হচ্ছে টি হাফ মানে কি? যে সময় ইনিশিয়াল গাঢ়ত্বের হাফ আমার রিয়াকশন করে। অর্ধজীবনকাল মানে কি? যে সময় আমার ইনিশিয়াল গাঢ়ত্বের হাফ আমার রিয়াকশন করে, সেটা হচ্ছে আমার অর্ধজীবনকাল। ইনিশিয়াল গাঢ়ত্বের হাফ রিয়াকশন করে, সেটা হচ্ছে আমার অর্ধজীবনকাল। ঠিক আছে, আচ্ছা তো লেখ এবার খাতার মধ্যে লেখ, যখন টি ইকুয়ালস টু টি হাফ, তুই লেখ আমি লিখছি না, যখন টি ইকুয়ালস টু টি হাফ, যখন টি ইকুয়ালস টু টি হাফ, যখন টি ইকুয়ালস টু টি হাফ, এটি ইকুয়ালস টু A0/2, স্বাভাবিকভাবেই যখন টি ইকুয়ালস টু টি হাফ, এটি ইকুয়ালস টু A0/2। ঠিক আছে, সুতরাং আমি এই সমীকরণে ভ্যালুগুলো বসাবো। সুতরাং আমার এই সমীকরণে ভ্যালুগুলো বসালে কি হচ্ছে বলতো? সুতরাং A0 মাইনাস এটির ভ্যালু এখন কত হয়ে গেছে? A0/2 ইকুয়ালস টু কে ইন্টু টি এর জায়গায় বসাবো টি হাফ, বোঝা গেছে? কে ইন্টু টি হাফ, হ্যাঁ বোঝা গেছে। অর এটাকে একটু সাজাই গোছাই, A0 মাইনাস A0/2 মানে হচ্ছে A0/2 হলো, তার মানে A0/2 ইকুয়ালস টু কে ইন্টু টি হাফ। এই হচ্ছে আরেকটা ইকুয়েশন, এটা দিয়ে ডাইরেক্ট অঙ্ক আসে। ঠিক আছে, বা তুই এটাও মনে রাখতে পারিস, বা তুই এরকম মনে রাখতে পারিস, দেখ A0 ইকুয়ালস টু 2 ইন্টু কে ইন্টু টি হাফ, একই তো ব্যাপার। A0 ইকুয়ালস টু 2 ইন্টু কে ইন্টু টি হাফ, এখান থেকে ডাইরেক্ট অঙ্ক তোর আসবে, বোঝা গেছে? বক্স করে রাখ, এটাতে ডাইরেক্ট অঙ্ক আসবে। A0 ইকুয়ালস টু 2 ইন্টু কে ইন্টু টি হাফ, A0 ইকুয়ালস টু 2 ইন্টু কে ইন্টু টি হাফ, বোঝা গেছে? এটা ক্লিয়ার? চল, এই ছিল হচ্ছে আমার অর্ধজীবনকাল। তার মানে আমাকে পরীক্ষাতে ইনিশিয়াল গাঢ়ত্ব দিয়ে বলতে পারে, শূন্যক্রম বিক্রিয়া ধর ইনিশিয়াল গাঢ়ত্ব দিয়ে দিল আর হার ধ্রুবক দিয়ে দিল, বলবে হচ্ছে অর্ধজীবনকাল কত, মানে বুঝেছিস? ক্লিয়ার? নেক্সট হচ্ছে পরেরটা লেখ, এটা হাফ লাইফ ছিল। পরেরটা লেখ কমপ্লিশন টাইম, কমপ্লিশন টাইম, কমপ্লিশন টাইম, COMPLETION, 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 কমপ্লিশন টাইম। আচ্ছা কমপ্লিশন টাইমের বাংলা কী হবে বলতো? পূর্ণ সময়কাল, পূর্ণ সময়কাল, বোঝা গেছে? কমপ্লিশন টাইমের বাংলা হচ্ছে কি? পূর্ণ সময়কাল। যদিও কমপ্লিশন টাইম থেকে কোশ্চেন আসে না, যদি আসে তো তুই পারবো কমপ্লিশন টাইম। আচ্ছা কমপ্লিশন টাইম কি দিয়ে ডিনোট করে? TC, TC, ঠিক আছে, টি নিচে হচ্ছে সি, টি নিচে হচ্ছে সি। আচ্ছা কমপ্লিশন টাইমে কি দিয়ে ডিনোট করে? টি নিচে হচ্ছে সি। আচ্ছা বলতো কমপ্লিশন টাইম মানে কি? তার মানে হাফ লাইফ মানে তুই বুঝতে পারিস কমপ্লিশন টাইম মানে কি? কমপ্লিশন টাইম মানে কি? কি মনে হচ্ছে নাম শুনে কমপ্লিশন টাইমের? এক্স্যাক্টলি, পুরোটা আমার রিয়াকশন করে ফেলেছে। তাহলে পুরোটা যদি রিয়াকশন করে ফেলে তাহলে এটির ভ্যালু কত হবে বলতো? এটির ভ্যালু কত হবে? আরে এটির ভ্যালু কেন টিসি হবে? পুরোটা আমার রিয়াকশন যদি করে ফেলে তাহলে এটির ভ্যালু কত হবে? এটি মানে কি? এটি মানে কি? হ্যাঁ, এটির মানে কি? এটির মানে কি? এটির মানে কি? খাতায় লেখা আছে তো, এটির মানে হচ্ছে টি সময় পরে গাঢ়ত্ব। তো যদি আমার পুরোপুরি রিয়াকশন করে ফেলে তখন কতটা পড়ে থাকবে? 0, এক্স্যাক্টলি। যদি আমার পুরোপুরি রিয়াকশন করে ফেলে তাহলে তো এ আমার কিছুই পড়ে নেই, তার মানে এর ভ্যালু, এটির ভ্যালু হচ্ছে কত? 0। তাহলে লেখ খাতায় লেখ when t equals to tc, লেখ যখন t equals to tc, যখন t equals to tc, যখন t equals to tc, তখন এটি ইকুয়ালস টু 0, বোঝা গেল? তখন এটি ইকুয়ালস টু 0, এটি ইকুয়ালস টু A0 তো অবশ্যই নয়, এটি ইকুয়ালস টু A0 হয়ে গেলে কিছু রিয়াকশনই হয়নি, সে তো ফিরে এসছে আবার সবাই, তাহলে কী লাভ হলো? তাহলে এটি ইকুয়ালস টু কত হলো? 0 হয়েছে। যখন t ইকুয়ালস টু tc, এটি ইকুয়ালস টু 0, তাহলে এক্সপ্রেশন বার করতে একইভাবেই এইভাবেই সিমিলারলি আমি এক্সপ্রেশনটা বার করছি। তাহলে আমি একইভাবেই বার করছি, তাহলে কি হচ্ছে? এটা কি হয়ে যাবে? A0 মাইনাস 0 ইকুয়ালস টু কী হবে? K ইন্টু টিসি।
এ জিরো মাইনাস জিরো হয়ে যাবে হচ্ছে কে ইন্টু টিসি, তার মানে এ জিরো কী হয়ে যাবে বলতো, কে ইন্টু টিসি, সোজা কথা। এই হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন, যদি এখান থেকে অঙ্ক আসে না, আসলে পারবো করতে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এ জিরো ইকুয়াস টু কী হলো, কে ইন্টু টিসি, ক্লিয়ার। তার মানে শূন্যক্রম বিক্রিয়া কিন্তু আমার কমপ্লিট হয়। কেন কমপ্লিট হয়? অবভিয়াসলি শূন্যক্রম বিক্রিয়ার আমার এ জিরোর ভ্যালু থাকবে, ইনিশিয়াল গাঢ়ত্ব একটা থাকবে, কে এর ভ্যালুও তো থাকবে, রেট কনস্ট্যান্ট, প্রত্যেকটা বিক্রিয়ার জন্য রেট কনস্ট্যান্ট আছে আলাদা আলাদা। আচ্ছা বলতো, ক্লাস 11-এ পড়েছিলাম হার ধ্রুবক কার উপর নির্ভর করে বলতো, কে এর ভ্যালু, ক্লাস 11-এ ছিল রাসায়নিক সাম্যে। হার ধ্রুবক কার উপর নির্ভর করে বলতো, হার ধ্রুবক উষ্ণতার উপর একমাত্র, ঠিক আছে, একমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক আছে। যাই হোক, চল বোঝা গেছে এটা শূন্যক্রম বিক্রিয়া, ক্লিয়ার। আচ্ছা এবারে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফ আছে, চল গ্রাফ এবার আমি তো আঁকবো, তাহলে হেডিং দে শূন্যক্রম বিক্রিয়ার লেখচিত্র, শূন্যক্রম বিক্রিয়ার লেখচিত্র, শূন্যক্রম বিক্রিয়ার লেখচিত্র। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, শূন্যক্রম বিক্রিয়ার লেখচিত্র, বইও বার কর, বইয়ের মধ্যেও আছে একবারে। চল শূন্যক্রম বিক্রিয়ার লেখচিত্র, বই বার কর, শূন্যক্রম বিক্রিয়ার লেখচিত্র। তুই বার করবি হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার 4.10.1, দেখ 4.10.1, 4.10.1 বার করেছিস, 4.10.1। আচ্ছা 4.10.2 বার কর, 4.10.2। 4.10.2 তে কি আছে বলতো, প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ কি আছে, 4.10.2 একটু বার কর। প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ আছে, তার উপরে গ্রাফ দেখা যায় তিনটে, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন লেখচিত্র দেখতে পাচ্ছিস, তিনটে গ্রাফ পাওয়া গেছে। আচ্ছা তো বেসিক্যালি আমাদের 11 আছে 4.11.1 আছে। আচ্ছা ঠিক আছে, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন লেখচিত্র দেখতে পাচ্ছিস তো। আচ্ছা এই তিনখানা লেখচিত্র আমাকে তোকে মনে রাখতে হবে কিন্তু, বাট আমি তুই মুখস্থ করবো না, চল বুঝে বুঝে করবো। ফার্স্ট হচ্ছে তাহলে খাতায় 1 নাম্বার হেডিং দে, লেখ 1 নাম্বার লেখ, লেখচিত্রের মধ্যে 1 নাম্বার লেখ, 1 নাম্বার লেখ হার বনাম, হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব, হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব, অবশ্যই বিক্রিয়া দিয়ে আমাদের কিছু হবে না, ঠিক আছে, হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে আমি এখন আঁকছি হচ্ছে বেসিক্যালি ইংলিশটা লিখি রেড ভার্সেস, আচ্ছা বিক্রিয়কের গাঢ়ত্ব মানে কি বলতো, অবশ্যই আমার তো বিক্রিয়ক এখানে এ, তার মানে এর গাঢ়ত্ব। আচ্ছা এর গাঢ়ত্ব মানে কি, ইনিশিয়াল গাঢ়ত্ব নিশ্চয়ই আমি আঁকবো না, এর গাঢ়ত্ব আমি ইনিশিয়াল তো আঁকবো না, কেন ইনিশিয়াল গাঢ়ত্ব তো ফিক্সড, আমি একটা রিয়াকশন যখন করছি আর ইনিশিয়াল গাঢ়ত্ব তো আমি ফিক্সড, আমি নিয়ে নিয়েছি যা হওয়ার। সময়ের সাথে কি ইনিশিয়াল গাঢ়ত্ব চেঞ্জ হবে, কোনোদিনও হবে না, সময়ের সাথে কি হবে, ইনিশিয়াল গাঢ়ত্ব তো সেমই আছে, ধর আমি 10 মোলারিটি নিয়েছিলাম 10ই থাকলো, সময়ের সাথে কি হবে, এর গাঢ়ত্ব চেঞ্জ হবে, তার মানে আমি সময়ের সাথে এটিটা চেঞ্জ হবে, এ জিরো তো ফিক্সড আছে, বুঝলি। তাহলে আমার গাঢ়ত্ব এটা কি হচ্ছে বলতো, রেড ভার্সেস এটি, ঠিক আছে, রেড ভার্সেস এটি, ইংলিশগুলো লিখে রাখবো, রেড ভার্সেস এটি, শুধু বাংলা বাংলা করলে কিন্তু হবে না, রেড ভার্সেস এটি। আচ্ছা গাঢ়ত্ব দেখ, যখনই আমি কোনো গ্রাফ আঁকি বলতো, ফার্স্টেরটা আমার কোন অ্যাক্সিসে যায় আর পরেরটা কোন অ্যাক্সিসে যায়, যখনই কোনো গ্রাফ আঁকি মনে রাখবি ফার্স্টটা হচ্ছে সবসময় ওয়াই অ্যাক্সিস, তারপরটা হচ্ছে এক্স অ্যাক্সিস, মানে সবসময় গ্রাফ, যে কোনো গ্রাফ আমার কী হয় বলতো, ওয়াই ভার্সেস এক্স, যে কোনো গ্রাফ আমার কী হয়, ওয়াই ভার্সেস এক্স, মনে থাকবে। তাহলে ওয়াই অ্যাক্সিসে তুই এরকম রেট লেখ, বইয়ে যা আছে থাক, বইয়েরটা আমি পরে আসবো, আগে আমি তুই ব্যাপারটা বুঝে করি, ঠিক আছে। তাহলে ওয়াই অ্যাক্সিস আমার কি হলো রেট, আর এক্স অ্যাক্সিস আমার কি যাচ্ছে এটি, ঠিক আছে, বুঝেছিস, লিখেছিস। আচ্ছা গ্রাফটা কী হবে দেখ, এইবারে আমি দেখি এটি মানে কি, অবশ্যই সময়ের সাপেক্ষে, কোনো কোনো বইতে এটা এটিও থাকতে পারে, কোনো কোনো বইতে ইংলিশ ভার্সনের বইয়ের কথা বলছি, এটিও থাকতে পারে, কোনো কোনো বইতে এও থাকতে পারে, একই তো ব্যাপার, কারণ আমি তো প্রারম্ভিক গাঢ়ত্বের সাথে আঁকছি না, আমি সময়ের সাপেক্ষে পরিবর্তনটা আঁকছি, বুঝেছিস, ক্লিয়ার। আচ্ছা দেখ আমাকে গ্রাফ আঁকতে গেলে কী করতে হবে, একটা ইকুয়েশন তো দরকার, ইকুয়েশন থেকেই তো আমি গ্রাফ পাই, সোজা কথা, তুই তো ম্যাথসে করেছিস। তো আমার তো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ইকুয়েশন কী বলছো, আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো, না এটা তো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, আর হচ্ছে রেট ইকুয়ালস টু আমার কি কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো মানে তো কিছু নেই অ্যাকচুয়ালি, তার মানে দেখ আর ইকুয়ালস টু আমার কি কে, তার মানে রেট তো আমার গাঢ়ত্বের সাথে নির্ভরই করছে না, বুঝতে পারছিস তো, আর এর সাথে তো এর কোনো রিলেশনই নেই, তার সাথে যদি কোনো এর কোনো রিলেশন না থাকে, তার মানে কি বলতো বেসিক্যালি তুই ক্লাস 9-10-এ পড়েছিলি ওয়াই নট ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, তাই তো, ওয়াই নট ইকুয়ালস টু ফাংশন অফ এক্স হলে গ্রাফ কীরকম হয় বলতো, এক্স অ্যাক্সিসের সমান্তরাল, পড়েছিস এটা তুই অঙ্কে পড়েছিস,
ওয়াই নট ইকুয়ালস টু ফাংশন অফ এক্স হলে আমার গ্রাফ কি হয় এক্স এর সাথে সমান্তরাল। অঙ্কের মধ্যে ছিল এগুলো ভাই, ছিলই, বোঝা গেছে? তার মানে গ্রাফটা হচ্ছে এরকম, বুঝলি? এবারে তুই বইয়ের দিকে তাকা, ফার্স্ট গ্রাফটা থেকে এটা দেওয়া আছে, ওইসব তোকে ডট টট কিচ্ছু দিতে হবে না, বইয়ে 3টা ডট দেওয়া আছে না, ওগুলো আঁকবে না কিন্তু, বলে ইচ্ছা আগে, ক্লিয়ার? বুঝলি? তাহলে গ্রাফ তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, আমি এরকম গ্রাফ আঁকবো, বোঝা গেল? চল 2 নম্বর গ্রাফ। 2 নম্বর গ্রাফ কি ভার্সেস কি আছে? 2 নম্বর গ্রাফ আর হচ্ছে গাঢ়ত্ব ভার্সেস সময়। তাহলে খাতায় হেডিং দে, লেখ রেড ভার্সেস টাইম। ইংলিশে লিখি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। এই রেড ভার্সেস টাইম না, সরি কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। 2 নম্বর হেডিং দে গাঢ়ত্ব বনাম সময় মানে হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। তাহলে আমি এখন আঁকছি কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। আচ্ছা, কোন কনসেন্ট্রেশন? ইনিশিয়াল কনসেন্ট্রেশন ভার্সেস টাইম? অবশ্যই নয়, আমি তো সময়ের সাথে যে চেঞ্জ হচ্ছে তার সাথেই আঁকবো। তার মানে কি হচ্ছে বলতো, এখন আমি গ্রাফটা আঁকছি বেসিক্যালি এটা, দেখ এটি ভার্সেস টি, এটি ভার্সেস টাইম, স্বাভাবিকভাবেই এটি ভার্সেস টাইম আঁকবো। তাহলে চল খাঁচাটা আঁকি। খাঁচা মানে কি? ওয়াই অ্যাক্সিসে কে হবে বল? এক্স্যাক্টলি, তার মানে ওয়াই অ্যাক্সিস আমার কি হচ্ছে এটি, আর এক্স অ্যাক্সিস আমার কি হচ্ছে টি। ইকুয়েশন থেকেই আমি অবশ্যই গ্রাফ আঁকতে পারবো, আঁকা গেছে খাঁচা। আচ্ছা এইবারে দেখ ইকুয়েশন আমার কাছে কি আছে বলতে, কিছুক্ষণ আগে আমি আঁকলাম। ইকুয়েশন হচ্ছে আমার কাছে আছে a0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি। এই ইকুয়েশন কোথায় পেলাম? কিছুক্ষণ আগে আমি তো ডিরাইভ করেছি 0 অর্ডারের জন্য। a0 মাইনাস এটি ইকুয়ালস টু কেটি, আমাকে ওয়াই অ্যাক্সিসে রাখতে হবে এটি। তাহলে আমি একটুখানি স্যার সাইড চেঞ্জ করছি ইকুয়েশনটা। সাইড চেঞ্জ করলে কি হচ্ছে, আমি এটিকে নিয়ে গেলাম ওদিকে, তাহলে আমার কি হয়ে গেল বলতো, এটি ইকুয়ালস টু a0 মাইনাস কেটি, এটা আমার হয়ে গেল। আমি এটির সাইডটা চেঞ্জ করলাম আর কেটির সাইডও চেঞ্জ করলাম, তাহলে আমার কি হয়ে গেল দেখ, এটি ইকুয়ালস টু a0 মাইনাস কেটি। আচ্ছা মাইনাস কে আমি লিখতে পারি প্লাস মাইনাস কে ইন্টু টি। হ্যাঁ ভাই পারি, অবশ্যই পারি, কোনো অসুবিধার কিছু নেই। দেখ হয়ে গেছে, আমি পেয়ে গেছি। এদিকে তাকা, ওয়াই অ্যাক্সিসে এটি আমি পেলাম, এটা হচ্ছে আমার ওয়াই। এক্স অ্যাক্সিসে টি, দেখ এটা হচ্ছে আমার এক্স। মাইনাস কেটা আমার কি হলো বলতো এম স্লোপ, আর a0 হচ্ছে আমার সি। তার মানে আমার কিসের মতন গ্রাফ হলো দেখ, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেখানে স্লোপটা হচ্ছে আমার কি নেগেটিভ আর সি হচ্ছে আমার কি ইন্টারসেপ্ট। তার মানে আমার গ্রাফটা কীরকম হয়, যেখানে নেগেটিভ স্লোপের আমার হয়, দেখ গ্রাফটা হচ্ছে আমার এরকমের হয়। এটা তো নেগেটিভ স্লোপের, তাই না? নেগেটিভ স্লোপের গ্রাফ আমার এরকম হয়, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে আমার নেগেটিভ। তার মানে আমার গ্রাফটা দেখ এরকম হলো, যেখানে ইন্টারসেপ্ট আমার কি হয়েছে ভাই, ইন্টারসেপ্ট হচ্ছে এই পার্টটা, ইন্টারসেপ্টের ভ্যালু কত a0, আর স্লোপের ভ্যালু কত, স্লোপটা আমার কত হলো মাইনাস কে, স্লোপ হচ্ছে মাইনাস কে, বুঝেছিস? তাহলে পরীক্ষাতে তোকে গ্রাফ এঁকে কিন্তু এখান থেকে গ্রাফ থেকে দেবে আঁকতে, বোঝা গেছে? তাহলে এঁকে ফেলেছি এটা, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি হলো, যেখানে এম এর ভ্যালু মাইনাস কে, তার মানে স্লোপ আমার নেগেটিভ। তো নেগেটিভ স্লোপ হলে আমার গ্রাফটা এরকম হয়, আর যদি এটা পজিটিভ হতো তাহলে গ্রাফটা গুলো তো এরকম উঠতো, ঠিক আছে? এখানে a0 তো কনস্ট্যান্ট, ঠিক আছে, তার মানে a0 এর ভ্যালু কি ইন্টারসেপ্ট, এটা হচ্ছে মানে ইন্টারসেপ্ট। তার মানে তুই যদি কোনো জিরো অর্ডার বিক্রিয়া যদি করিস পরীক্ষায়, মানে ল্যাবে যদি করিস, সময়ের সাপেক্ষে গাঢ়ত্বের পরিবর্তন যদি মেজার করিস এবং যেটা গ্রাফ আঁকিস না, তুই গ্রাফ থেকে পেয়ে যাবি হচ্ছে কার ভ্যালু বলতো, স্লোপ পেয়ে যাবি গ্রাফ থেকে। গ্রাফ থেকে ওখান থেকে নতি বার করা যাবে, গ্রাফ থেকে নতি বার করবো, যেটা তো প্র্যাকটিক্যালেও ছিল, ঠিক আছে? তো সেখান থেকে তুই দেখ ওখান থেকে রেট কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে যাবি, আবার ইন্টারসেপ্ট থেকে দেখ তুই a0 এর ভ্যালু পেয়ে যাবি। গ্রাফ আঁকবো, এখানে ভ্যালুটা দেখবো কত হচ্ছে স্কেল দিয়ে, a0 ওটা হচ্ছে আমার ইনিশিয়াল গাঢ়ত্ব, বোঝা গেছে? তার মানে কিন্তু তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, এগুলো লিখে রেখেছিস, স্লোপ ইকুয়ালস টু মাইনাস কে, তোকে এরকম একটা জিরো অর্ডার রিয়াকশনের জন্য বলে দেবে, ধর একটা জিরো অর্ডার রিয়াকশনের গাঢ়ত্ব বনাম সময়ের একটা লেখচিত্র দিয়ে দেবে, দিয়ে বলবে হচ্ছে এটার নতি হচ্ছে সাপোজ 20, তো বলবে রেট কনস্ট্যান্টের ভ্যালু কত হবে, তার মানে মাইনাস কে ইকুয়ালস টু 20 হয়তো বলবে না, মাইনাস কে ইকুয়ালস টু 20, দেয়ারফর কে ইকুয়ালস টু কত, -20 উইথ ইউনিট। জিরো অর্ডার তো ইউনিট আমি জানি, বুঝেছিস? ক্লিয়ার? তাহলে এটা আমি লিখে রাখলাম, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোর ইকুয়েশন, দেখ বইয়ের মধ্যে ইকুয়েশন উইথ গ্রাফ। তাহলে বইয়ের মধ্যে গ্রাফটা দেওয়া আছে, সেকেন্ড গ্রাফটা হচ্ছে আমার এটা, দেখেছিস নিচের দিকে নেমেছে, ওইসব ডট ফট কিন্তু কিচ্ছু দেবো না। তুই তোর পরীক্ষাতে 3-4টা কালি দিয়ে মাঝখানে 3টে ডট দিলি, কোনো লাভ নেই ওতে। ইকুয়েশন আমার আঁকতে হবে হচ্ছে এরকম, গ্রাফ আঁকতে হবে এরকম, বোঝা গেছে? চল 3 নম্বর গ্রাফে পারলে কি আছে 3 নম্বর গ্রাফটা? জীবনকাল বনাম প্রারম্ভিক গাঢ়ত্বের লেখচিত্র। চল তাহলে খাতায় লেখ 3 নম্বর, লেখ টি হাফ ভার্সেস a0। 3 নম্বর লেখ টি হাফ ভার্সেস a0, টি হাফ ভার্সেস a0, টি হাফ ভার্সেস a0। দেখ টি হাফ ভার্সেস a0, অবশ্যই আমার টি হাফ তো a0 এর উপর নির্ভরশীল। কেন? আমি কিছুক্ষণ একটা ইকুয়েশন বার করেছিলাম কি, a0 ইকুয়ালস টু 2 ইন্টু কে ইন্টু টি হাফ, জিরো অর্ডার রিয়াকশনের জন্য। তার মানে অর্ধজীবনকাল তো অবশ্যই প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল। তাহলে আমি 100 মোলারিটি দিয়ে যদি স্টার্ট করি, তাহলে যে সময় পরে হাফ রিয়াকশন করবে, নিশ্চয়ই আমি 500 মোলারিটি দিয়ে স্টার্ট করলে সেই সময় রিয়াকশন করবে না স্বাভাবিকভাবে। তুই ধর বাড়িতে যদি ধর খিচুড়ি বানাচ্ছিস, হ্যাঁ, তুই ধর খিচুড়ি বানাতে গিয়ে 1 হাঁড়ি খিচুড়ি যদি বানাস,
আর যদি ওই বিয়ে বাড়ির ওই বিশাল বড় কড়াইতে খিচুড়ি বানাস, দুটো মানে সেই একই টাইমে খিচুড়ি কমপ্লিট হয় না, অবশ্যই আলাদাই হয়, স্বাভাবিক ব্যাপার, তাই না? তার মানে কি হলো, বেসিক্যালি ব্যাপারটা একই, আমি ইনিশিয়াল গাঢ়ত্বের উপর হাফ লাইফ ডিপেন্ড করছে, বোঝা গেছে? ইনিশিয়াল গাঢ়ত্বের উপর হাফ লাইফ ডিপেন্ড করবে, তার মানে আমার গ্রাফটা কি হবে? তো আমার তো ইকুয়েশন অলরেডি আছে, আমি কার সাথে কার রাখছি? টি হাফ ভার্সেস এ জিরো। তাহলে আমি কোন অ্যাক্সিসে কাকে নেবো? ওয়াইটা টি হাফ। তাহলে ওয়াই অ্যাক্সিসে টি হাফ আর এক্স অ্যাক্সিসে আমি নিচ্ছি হচ্ছে, এই বছরে একটা গ্রাফ এসেছিল, কোন গ্রাফটা পরে দেখবো, যখন প্রিয়াই কি করবো তখন দেখবো। তো ওয়াই অ্যাক্সিসে টি হাফ আর এক্স অ্যাক্সিসে আমার গেল হচ্ছে এ জিরো, ঠিক আছে, বোঝা গেছে? আমার ইকুয়েশন আমার কাছে তো আছেই, ইকুয়েশন কি আছে দেখ, আমার কাছে ইকুয়েশন আছে হচ্ছে টি হাফ ইকুয়ালস টু 1/2k ইন্টু এ জিরো। দেখ কিছুক্ষণ আগে এই ইকুয়েশনটা আমি তো এস্টাবলিশ করেছি, টি হাফ ইকুয়ালস টু 1/2k ইন্টু এ জিরো, মানে করেছিলাম যে 2k টি হাফ ইকুয়ালস টু এ জিরো, তার মানেই তো এটা ভাই, 2 ইন্টু কে ইন্টু টি হাফ মানে এ জিরো, তার মানেই তো একই, টি হাফ ইকুয়ালস টু 1/2k ইন্টু এ জিরো। দেখ আমার সেই একই, আমার কেন নিলাম এরকম, তার কারণ আমার তো ওয়াই ইকুয়ালস টু এরকম সামথিং চাই, তো ওয়াই অ্যাক্সিসের টি হাফ আছে, আমি এদিকে নিয়ে নিলাম ওয়াই, এ জিরোর ভ্যালু হচ্ছে আমার এক্স, আর 1/2k হচ্ছে আমার স্লোপ, বোঝা গেল? 1/2k হচ্ছে আমার স্লোপ, ক্লিয়ার? তার মানে গ্রাফটা কীরকম হবে? ওয়াই ইকুয়ালস টু এম এক্স, স্লোপটা আমার পজিটিভ না নেগেটিভ বল? অবশ্যই আমার পজিটিভ, কেন? কারণ কে তো আমার পজিটিভ হয়, কে তো আমার পজিটিভ হয়, রেট কনস্ট্যান্ট আমার পজিটিভ হয়, তার মানে স্লোপ হচ্ছে পজিটিভ, তার মানে আমার গ্রাফটা কীরকম হবে বল? ওয়াই ইকুয়ালস টু এম এক্সের গ্রাফ কীরকম হয়? স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, তার মানে এই হচ্ছে আমার গ্রাফ, ঠিক আছে? স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, তার মানে এই হচ্ছে আমার গ্রাফ, ঠিক আছে? অরিজিন মানে মূলবিন্দু, ঠিকই বলেছিস। তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, এই হচ্ছে আমার গ্রাফটা, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, ক্লিয়ার, বোঝা গেছে? পরীক্ষাতে আঁকতে দেবে, এটার স্লোপটা কত লিখে রাখ, স্লোপ ইকুয়ালস টু 1/2k, নতি ইকুয়ালস টু কত হলো 1/2k, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, তোকে বলবে এইরকম, দেখবি টেস্ট পেপার করতে গিয়ে দেখবো পরের দিন। এই y ইকুয়ালস টু mx প্লাস এটা সরলরেখা সমীকরণ না, মানে 11 এরই ম্যাথের, ঠিক আছে? মূলবিন্দুগামী সরলরেখা দেওয়ার পর আমার কি হয়েছে বোঝা গেছে? ইকুয়েশন থেকে আমি কম্পেয়ার করলাম ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর সাথে, ওয়াই এক্সের টি হাফ নিয়েছি, এক্স এক্সে এ জিরো নিয়েছি, তাহলে মূলবিন্দুগামী সরলরেখা, ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, চলো এই ছিল হচ্ছে আমার গ্রাফের পার্ট, তাহলে এই ছিল হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া, ক্লিয়ার, বোঝা গেল? চলো এবার খাতায় হেডিং দে প্রথম ক্রম বিক্রিয়া, খাতায় হেডিং দে প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে একইভাবেই আমি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য ওই সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা করব, তারপরে ভাই গ্রাফটা আঁকবো। তাহলে লেখ খাতা হেডিং লেখ, ধরি একটি প্রথম ক্রম বিক্রিয়া, ধরি একটি প্রথম ক্রম বিক্রিয়া এ থেকে পি, আমাদের সিলেবাসে ওই একখানা বিক্রিয়ক দিয়েই আছে, ধরি একটি প্রথম ক্রম বিক্রিয়া এ থেকে পি, ঠিক আছে? আচ্ছা কেন বলতো একটা দিয়ে আছে, এদিকে তাকা, ধর তোকে বলেছে এরকম হতে পারে, ধর তিনখানা আমার রিয়াক্ট্যান্ট আছে, ধর আমার প্রোডাক্ট হলো, বা ধর তুই দুখানা নিয়ে ভাব, দুখানা রিয়াক্ট্যান্ট আমার প্রোডাক্ট হলো, ধর বলেছে এটা একটা আমার প্রথম ক্রম বিক্রিয়া, তোর বলে দিয়েছে, তো এটার হার সমীকরণ কি কি হতে পারে সেটা তো আমি জানি না। হার সমীকরণ অনেক রকম পসিবল, কি হতে পারে বলতো? হার সমীকরণ হতে পারে আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 0, এটা হতে পারে। এরকমও হতে পারে ভাই বি টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার 0, এরকমও হতে পারে বি টু দি পাওয়ার 3 এ টু দি পাওয়ার -2, এটাও তো হতে পারে প্রথম ক্রম, বুঝতে পারছিস? 3 মাইনাস দি ফার্স্ট অর্ডার, তার মানে এই মাল্টিপল অর্ডারের আমি সিলেবাসেই নেই, আমার মাল্টিপল রিয়াক্ট্যান্ট দিয়ে আমার সিলেবাসে নেই, আমার কি আছে একটা রিয়াক্ট্যান্ট দিয়ে। তাহলে খাতায় লিখেছিস প্রথম ক্রম বিক্রিয়া এ থেকে পি লেখ, সুতরাং হার সমীকরণ, সুতরাং হার সমীকরণ কী হবে বল? হার সমীকরণ একটাই তো রিয়াক্ট্যান্ট, তাহলে কী হবে হার সমীকরণ? না বলেও দিয়েছি ভাই, আর ইকুয়ালস টু কে, তাহলে হার সমীকরণ কী হবে? প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে কী হলো আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার 1, তো আর কেউ বলে না, তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার হার সমীকরণ, ক্লিয়ার, বোঝা গেল? আর এর জায়গায় কি বসাবো? এর গাঢ়ত্বের সাপেক্ষে কি বসাবো? আগের দিন শিখেছিলাম, কিছুক্ষণ আগেও করলি, আর এর জায়গায় কি বসাবো? মাইনাস ডিএ ডিটি, এর আগে 1 আছে, তাহলে আমার স্বাভাবিকভাবেই -1/1 আর কেউ লেখে না, তাহলে মাইনাস ডিএ ডিটি ইকুয়ালস টু আমার কি হলো কে ইন্টু এ, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল, বুঝতে পারলি? ক্লিয়ার, এটাকে বক্স করে রাখ, মাইনাস ডিএ ডিটি ইকুয়ালস টু কে ইন্টু এ, এটাকে বক্স করে রাখ। এই ইকুয়েশনটাকে আমার কি বলে? এটাকে বক্স করে লেখ, এটাকে বলে হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অন্তর্কলিত হার সমীকরণ, ইংলিশটাও লিখবো। এই ইকুয়েশনটাকে কি বলে? শূন্যক্রম বিক্রিয়ার, এই ভাই শূন্যক্রম না, সরি, চলছে প্রথম ক্রম, প্রথম ক্রম বিক্রিয়ার অন্তর্কলিত হার সমীকরণ, প্রথম ক্রম বিক্রিয়ার অন্তর্কলিত হার সমীকরণ, ঠিক আছে? প্রথম ক্রম বিক্রিয়ার অন্তর্কলিত হার সমীকরণ।
তো শূন্যক্রম বিক্রিয়ার অন্তর্কলিত হার সমীকরণ আর প্রথম ক্রম বিক্রিয়ার অন্তর্কলিত হার সমীকরণ কি সেম? না অবশ্যই আলাদা, ঠিক আছে। তো অন্তর্কলিত হার সমীকরণ ইংলিশটা কি? ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন। আর বললাম না, আগেরবার বলেছিলাম, ঠিক আছে। চল সেই একই ব্যাপার। তাহলে আমি যদি দেখ এই ছোট ছোট, এটা তো আমার ছোট গ্যাপে, আমি ইন্টিগ্রেশন করলে বড় গ্যাপেরটা পেয়ে যাবো। তাহলে আমার টার্গেট হচ্ছে ইন্টিগ্রেশনই করা। তাহলে চল সাইড চেঞ্জ করি। অর এটাও কিন্তু ডেরিভেশন আসে। অর আমার কি হলো মাইনাস ডিএ, আর এটা তো আমার আছে ওদিকে, তাহলে আমার এদিকে নিয়ে আসতে হবে তো। তাহলে মাইনাস ডিএ বাই এ ইকুয়ালস টু কী হয়ে গেলো বলতো? কে ইন্টু ডিটি। সাইড চেঞ্জ করলাম, এটা আমার গেল এদিকে, টিটা গেল ওদিকে। তাহলে মাইনাস ডিএ বাই এ ইকুয়ালস টু কে ইন্টু ডিটি। বুঝেছিস? লিখেছিস? তাহলে আবার খাতায় লেখ। উভয় দিকে সমাকলন করবে, এগুলো লিখতে হবে কিন্তু। উভয় দিকে সমাকলন করে পাই, এটা লেখার পরে লিখছিস উভয় দিকে সমাকলন করে পাই, উভয় দিকে সমাকলন করে পাই। লিখেছিস? আচ্ছা, ইকুয়েশনটা আবার লেখ। উভয় দিকে সমাকলন করে পাই মানে এইবার হচ্ছে দেখ এইরকম করছি, উভয় দিকে সমাকলন করে পাই। এটা লেখ মাইনাস ডিএ বাই এ ইকুয়ালস টু কে ইন্টু ডিটি। মাইনাস ডিএ বাই এ ইকুয়ালস টু কে ইন্টু ডিটি হয়েছে? আচ্ছা চল ইন্টিগ্রেশন, তাহলে কি হলো? মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএ বাই এ হবে ইকুয়ালস টু কে ইন্টিগ্রেশন অফ ডিটি হবে, লগ মডে হয়। ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ, চল এত অবধি হয়েছে। লিমিট নিয়ে এবার লিমিট কি নেবো? আগের বারের মতন একই লিমিট। কি হবে? হোয়েন টি ইকুয়ালস টু 0 তখন এটা কত হবে বলতো? a0। টি ইকুয়ালস টু 0 হলে আমার গাঢ়ত্ব হচ্ছে a0। আর আপার লিমিট কি হচ্ছে? হোয়েন টি ইকুয়ালস টু টি, এটা আমার কি হবে? এটি, ঠিক আছে। এটি বোঝা গেছে? কোনো চাপের কিছু নেই। তোর বইতে হয়তো a মাইনাস এক্স আছে, ওটা বলছি কি আছে, একই ব্যাপার। এইভাবে করে তুই নাম্বার পাবি, ফুল মার্কস পাবি। বোঝা গেল? এটা টি ইকুয়ালস টু 0 হলে আমার a0, টি ইকুয়ালস টু হলে এটি। শুধু খাতার ডান দিকে লিখে দিবি a0 প্রারম্ভিক গাঢ়ত্ব, আর লিখে রাখ a0 প্রারম্ভিক গাঢ়ত্ব, আর এটি হচ্ছে টি সময় পরে গাঢ়ত্ব। টি a0 প্রারম্ভিক গাঢ়ত্ব, আর এটি হচ্ছে টি সময় পরে গাঢ়ত্ব। এটি হচ্ছে টি সময় পরে গাঢ়ত্ব, আর a0 প্রারম্ভিক গাঢ়ত্ব। লিখেছিস? চলো এবার ইন্টিগ্রেশনে ফিরে আসি। লগ মডে এ হয়। আচ্ছা এইবারে ঠান্ডা মাথায় ভাব, dx বাই এক্স, এটা তো dx বাই এক্স। dx বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হয় বলতো? dx বাই এক্স এর ইন্টিগ্রেশন log x হয় না, অ্যাকচুয়ালি হয় ln x। log বেস ই এক্স অ্যাকচুয়ালি হয়। dx বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x। ln x মানে কি? log বেস ই। এ তো log তো ছিল, log ছিল ক্লাস 11-12-11 মনে ছিল, লগের অঙ্ক ছিল না? তো বেসিক্যালি dx বাই এক্স মানে এটা কি হচ্ছে বলতে? ln x, যেখানে লগের বেস হচ্ছে আমার ই। বুঝতে পেরেছিস? তাহলে চল এটাকে আমি করছি। অর মাইনাস থাকলো বাইরে, ln লিখি। ln তো লিখতে কোনো অসুবিধা নেই। ln আর কি হলো? এটা x মানে কি? এখানে তো আমার a ভাই, এটা a, বুঝলি? আচ্ছা লোয়ার লিমিট থাকবে কত? a0